কতক্ষণ সময় কেটেছিল মনে নেই। ঘাম হচ্ছে। টর্চের আলোটা সামনের দিকে ফেলতেই গোটা শরীরটা যেন থরথর করে কেঁপে উঠল অতনুর। আঙুলটা যেন তার অবাধ্য হয়ে উঠেছিল। সে চাইছিল টর্চটাকে বন্ধ করে দিতে, কিন্তু পারছিল না। বারবার যেন মনে হচ্ছিল টর্চটা না জ্বালালেই ভালো হতো। ভয়টা তার পিঠের কাছ থেকে যেন শুঁয়োপোকার মতো ধীরে ধীরে ওপরের দিকে কাঁটা ফোটাতে ফোটাতে উঠে আসছিল। চিৎকারটা গলার কাছটা এসে আটকে গেছে, যেন এক্ষুনি বমির মতো হড়হড় করে বাইরে বেরিয়ে আসবে। আলোটা সোজা গিয়ে পড়েছে বাড়ির পেছনের উঁচু হয়ে থাকা পাঁচিলটার কাছে। সেই পাঁচিলটার কাছ থেকে যেন একটা সাদা পোড়া মুখ বাইরে বেরিয়ে এসেছে। দৃশ্যটা দেখতে পেয়ে অতনুর গোটা শরীর যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গিয়েছিল। সে পিছনের দিকে সরে যাবার মতো ক্ষমতা জোগাড় করতে পারছিল না। তার মুখ থেকে যেন একটা আর্তনাদ বেরিয়ে এসেছিল। ঠিক তখনই মাথাটা যেন পাঁচিলের ভেতরে সুরুত করে ঢুকে পড়ল। ব্যাপারটা দেখে অতনুর ধরে প্রাণ এলো। টর্চটাকে ওইখানে ফেলে রেখে সে ছুটতে লাগলো ঘরের দিকে। চিৎকার করে কোনো লাভ নেই। গোটা বাড়িতে কেউ কোথাও নেই। অতনু হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে একটা প্রকাণ্ড ধাক্কায় দরজাটা খুলে ফেলতেই তার মনে হলো পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। অতনু হাঁপাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে দরজাটা খুলতে যেতেই দরজাটাও যেন খুলল না। অতনু রাগের মাথায় একটা অসম্ভব গালাগাল মুখ থেকে বের করে বলল, আরে দরজাটা এখন খুলছে না কেন? দরজাটা আবার কি হলো? আমি তো বন্ধ করিনি। ভেতর থেকে বন্ধ হয়ে গেল কি করে দরজাটা? অতনু দুবার দরজাটা টানার সঙ্গে সঙ্গেই বুঝতে পারল সত্যি সত্যি দরজাটা ভেতর থেকে যেন বন্ধ করে রেখেছে কেউ। অতনুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছিল। কি করবে বুঝতে পারছে না। এমন সময় পিছন দিক থেকে যেন একটা খসখসে পায়ের শব্দ আসতে লাগলো। বাড়ির পেছনের দিকের ঘাসের উপর যদি কেউ পা টেনে টেনে খচখচ করে হেঁটে আসে আর তার সঙ্গে হাতে একটা লাঠি থাকে, ঠিক তেমনই শব্দ বাড়ির পেছনের দিক থেকে অতনু শুনতে পাচ্ছে। কারণ বাড়ির চারপাশে খানিকটা জায়গা সুন্দর করে শান বাঁধানো। তার উপর থেকে হেঁটে আসছে কেউ একজন। অতনু মনে মনে বিড়বিড় করে বলল, আমি নিশ্চিত একটু আগে পাঁচিলের মধ্যে যার মাথাটা দেখতে পেয়েছিলাম এটা সে ছাড়া অন্য কেউ হতে পারে না। অতনুর মনে হলো তার মাথার ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। দরজায় দুবার প্রচণ্ড লাথি কষিয়ে যখন দরজা খুলল না, তখন সে ভাবল পাঁচিলের বাইরের দিকে চলে যাবে। একবার এখান থেকে বাইরে বেরিয়ে পড়লে, কিছুটা দৌড়ে গেলে তারপর তো কাছাকাছি কোনো একটা বাড়িতে গিয়ে অন্তত ঢুকতে পারবে। এই বাড়িতে আর বেশিক্ষণ থাকলে তাকে কিছুতেই বাঁচানো যাবে না। ঠিক এমন সময় পেছনের দিক থেকে আর একটা খসখসে হাসির শব্দ ভেসে এলো। বাঁশপাতা হাওয়ায় দুলতে দুলতে বাঁশের গায়ে থেকে যেমন খসখসে শব্দ হয়, ঠিক তেমনই শব্দ। অতনু মনে মনে প্রমাদ গুনল। মোবাইলটা যে কোথায় সেটাও মনে পড়ছে না। ঘরের বিছানার ওপরেই আছে মনে হয়। ঠিক এমন সময় মোবাইলটা বাজতে লাগলো। মোবাইলের রিংটোনটা অতনুর চেনা। মোবাইলটা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই দরজাটা খট করে শব্দ হলো, যেন দরজাটা খুলে গেল। পেছন থেকে ভেসে আসা সেই শব্দটাও কখন যেন থেমে গেছে।
অতনু দোনামোনা করে ঘরের ভেতরে ঢুকলো। দৌড়ে ঘরের ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে প্রাণপণে নিজের ঘরে ঢুকে দরজাটা খুলে মোবাইলটার দিকে এগোতে যাবে, এমন সময় দেখতে পেল কে যেন একটা ঘরের ভেতরে বিছানার উপরে রাখা তার মোবাইলটার উপর ঝুঁকে তাকিয়ে রয়েছে। অতনু পেছন থেকে ঢুকেছিল। ঘরের ভেতরের বন্ধ আলোটা কখন যেন আপনা থেকে জ্বলে উঠেছে। যে নিচের দিকে ঝুঁকে দেখছে তার পরনে একটা ধুতি, পায়ের বেশ খানিকটা অংশ দেখা যাচ্ছে। আর অতনুর মনে হলো যে পায়ের সেই জায়গাটায় কেমন যেন হলদে ফ্যাকাশে হয়ে গেছে। এখানে ওখানে চামড়ার উপর সাদা সাদা ছোপ ছোপ দাগ, সেখান থেকে যেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে নিচের দিকে পড়ছে। লোকটা উবু হয়ে বসে আছে বলে তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বিছানার পাশে ওটা কি যেন রাখা রয়েছে। অতনু দরজাটা আরেকটু খুলতেই দরজাটায় শব্দ হলো। আর ঠিক তখনই উবু হয়ে বসে থাকা লোকটা ঘাড়টাকে আরেকটু নিচু করে নিজের মাথাটা দুই পায়ের মাঝ বরাবর নিয়ে আসতেই অতনু আর একবার আতঙ্কে লাফিয়ে উঠল। একটু আগে সেই দেওয়ালের ভেতরে যে মুখটাকে সে দেখতে পেয়েছে, সেই সাদা ফ্যাকাশে আগুনে পুড়ে যাওয়া মুখটাকে এখন ওই দুই পায়ের মাঝখান দিয়ে ওই পাশে উল্টো হয়ে দাঁড়াও। উল্টো হয়ে কোথায়? অতনুর মনে হলো এক্ষুনি মাথাটা ঘুরে পড়ে যাবে। লোকটার গলাটা যেন অদ্ভুতভাবে লম্বা হয়ে গেছে। পায়ের ভেতর থেকে মাথাটা এখন আর উল্টো দিকে ঝুঁকে নয়, যেন সোজা হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। লোকটা একটা হাতে উঠে বসেছে। তার ফোনটায় রিং হয়েই চলেছে তখনও। একটা অদ্ভুত খসখসে গলায় এবার সামনের সেই লোকটা বলে উঠল, ফোনটা বাজছে যে, ফোনটা ধরবে না? এসো ঘরের মধ্যে এসো, ফোনটা ধরবে না? অতনুর মনে হলো তার মাথার উপরে কেউ যদি সপাটে একটা ভারী কিছু দিয়ে আঘাত করত তাহলেও তার মাথাটা এত জোরে ঝনঝন করে উঠত না। দরজাটাকে কোনো রকমে বন্ধ করতে করতে বুঝতে পারল ঘরের ভেতর থেকে সেই লোকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েছে ঘরের দরজার উপরে। ছিটকে গিয়ে দোতলার ব্যালকনির কাছে পড়ার সঙ্গে সঙ্গে অতনু দেখল দরজার ওপার থেকে যেন দরজাটাকে পর্দার মতো ভেদ করে সেই বীভৎস মুখটা বেরিয়ে এসেছে। তারপর আর তার কিছু মনে নেই। একটা প্রচণ্ড চিৎকার করে অতনু সেই দোতলার ব্যালকনির কাছে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। চেয়ারে বসে থাকা মনোরঞ্জনবাবু কিন্তু একটু ইতস্তত করছিলেন। অতনু সোজা চোখে তার দিকে তাকিয়ে বলল, এমন কিছু তো আপনি আমায় আগে বলেননি। আপনাকে কিন্তু আমি বারবার জিজ্ঞেস করেছিলাম এই বাড়িতে কিছু আছে কিনা। আরে অতনু, তুমি বুঝতে পারছো না, এখানে কিছুই নেই। যা হয়েছে সবটাই তোমার মনের ভুল। তাছাড়া এই বাড়িতে তো তুমি একা নও, এর আগেও অনেকেই থাকতে এসেছে। এই কথাটা শোনার জন্যই যেন অপেক্ষা করে চলেছিল অতনু। তাই মনোরঞ্জনবাবুর কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে সে বলল, আমি তো সেটাই বলতে গিয়েছিলাম মনোরঞ্জন বাবু। এর আগে এতজন যখন থাকতে এসেছে তা তারা কেউ থাকলো না কেন? চলে গেল কেন? মনোরঞ্জনবাবু ব্যাপারটা শুনে চট করে সামনে এগিয়ে এসে বললেন, দেখো, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি তোমার চেনাশোনা কাউকে নিয়ে এসে এখানে থাকতে পারো। তাছাড়া ব্যাপারটা তো কিছুই নয়, মাত্র একটা মাস বাড়িতে কাটিয়ে দিতে পারলেই হয়ে গেল। তাতে তোমারও ভালো আর আমাদেরও ভালো। এই কথাটাতেই
অতনু যেন সামান্য নিম রাজি হলো। কাল রাতের ব্যাপারগুলো সে এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। বিশেষ করে এই পাঁচিলের ভেতরে দেখতে পাওয়া মাথাটা, আর ঘরের ভেতরে ঠিক বিছানার কাছে দাঁড়িয়ে থাকা লোক দুটো রাতের বেলা তার স্বপ্নও হতে পারে। আবার এমনও হতে পারে যে সে যেগুলো দেখেছে সেগুলো সত্যি। মনোরঞ্জনবাবু অতনুর ভাবটা বুঝতে পেরে চেয়ার থেকে উঠে তার কাছে এসে বললেন, ইয়াং ছেলে, তোমাদের রক্ত গরম, আর এইসব কোনো কিছুই যে মনের ভুল হতেই পারে সে কথা তোমরা ভালো করেই জানো। তাহলে শুধু শুধু চিন্তা কেন করছো? মনোরঞ্জনবাবুর কথাতে অতনু একবার বলল, তো কাল রাতে আমি কাউকে স্পষ্ট দেখতে পেলাম, ওই বাড়ির পেছন দিকের পাঁচিলটা, আর ঘরের মধ্যেও যেন দেখলাম। আপনি আমার সঙ্গে আসুন। বাইরে যাওয়ার কথায় মনোরঞ্জনবাবু কেমন যেন চমকে উঠলেন। তবু দুজনে মিলে হাঁটতে হাঁটতে দোতলা বাড়িটার পেছনে পাঁচিলটার কাছে এসে দাঁড়ালো। ওর বাড়ির চারপাশে যে পাঁচিলটা রয়েছে তার সঙ্গে কিন্তু পেছনের দিকের এই পাঁচিলের একটা অংশের কোনো মিল নেই। খানিকটা নিচু আর কেমন যেন এলোমেলো। বোঝা যায় যে তার ওপর ইট বালি সিমেন্ট দিয়ে মোটামুটি একটা বড় করা হয়েছে, তবুও কেমন যেন অর্ধেকের মতো রয়েছে। অতনু এগিয়ে গিয়ে পাঁচিলটার গায়ে হাত দিতে যাবে, এমন সময় মনোরঞ্জনবাবু তাকে এক হ্যাঁচকা টানে একপাশে সরিয়ে নিলেন। এই দিনের বেলাতেও মনোরঞ্জনবাবুর চোখে মুখে একটা অদ্ভুত ভয়ের ভাব দেখা দিয়েই সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। কি হলো মনোরঞ্জন বাবু, হঠাৎ এমনভাবে টানলেন কেন? মনোরঞ্জনবাবু যেন চেষ্টা করেও আসল কথাটা তাকে বলতে পারলেন না। তার বদলে একটু একটু করে বললেন, আরে পাঁচিলটায় ওই ফাঁক করে রয়েছে দেখছো না, কি যেন একটা ছিল বলে মনে হলো, তাই তোমায় ওরকম করে পেছনে টানলাম। কিন্তু এইখানে কি হয়েছে বলো তো? কাল রাতে বাড়ির পিছনের দিকে যখন একটা শব্দ শুনে এদিকে এসেছিলাম, তখন প্রথমে কিছু দেখতে পেলাম না। আকাশে চাঁদের অল্প আলো, আর তার সঙ্গে আমার হাতে টর্চ। মেঘ ছিল আকাশে, তাই ভালো করে কোনো কিছু বুঝতে পারছিলাম না। কিছু যেন মনে হলো একটা দাঁড়িয়ে আছে, বিশেষ করে অন্ধকার বলেই। আর কথা ভেবে ডাকাডাকি করতে যাব এমন সময় মনে হলো লোকটা দুটো পাঁচিলের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে। রাতের বেলা অমন সময় একটা লোক পাঁচিলের কাছে দাঁড়িয়ে কিছু একটা দেখছে, ব্যাপারটা মোটেও ভালো লাগলো না আমার। আমিও তাই তাড়াতাড়ি সামনে এগোতে দেখতে পেলাম লোকটা সেখানে নেই। একটু আগেই চোখের সামনে দেখতে পাওয়া একটা লোক এত তাড়াতাড়ি কি করে উধাও হয়ে গেল, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে না করতেই কথাটা শেষ না করেই অতনু মনোরঞ্জনবাবুর দিকে তাকালো। মনোরঞ্জনবাবু পাঁচিলটাকে ভালো করে দেখতে দেখতে পাঁচিলটার কাছটা এগিয়ে গেলেন। অতনুর চোখ চলে গেল পাঁচিল থেকে একটু দূরে। মনোরঞ্জনবাবুর পেছনেই একটা পুকুর। এই দিনের বেলাতেও যেন মনে হলো সত্যি সত্যি সেই পুকুরের ভেতরে কিছু একটা আছে, যেটা এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল। এইমাত্র সেটা সরে গেল। বাইরে তখন বিকেল নামতে শুরু করেছে। সূর্য পশ্চিম আকাশে ডুবি ডুবি করছে। এমন সময় ঠান্ডা একটা হাওয়া অতনুর গায়ে এসে লাগতেই অতনুর মনে হলো যেন কাল রাতের সেই অদ্ভুত ভয়টা আবার ফিরে এসেছে। সেটা বুঝতে পেরে মনোরঞ্জনবাবু তাড়াতাড়ি পাঁচিলের কাছ থেকে সরে গেলেন। আস্তে আস্তে বললেন, দেখো অতনু, পাঁচিলটা থেকে একটু দূরে থেকো। আমি সব কিছু ঠিক জানি না, তবে পাঁচিলটা তো অনেক পুরনো, বুঝতেই পারছো, কিছু না কিছু একটা ব্যাপার থাকতেই পারে। তুমি ঘরেই থেকো, ঘর থেকে বেরিও না, মানে বাড়িতেই থেকো।
আর বাকি কথা তো তোমার সঙ্গে হয়েই আছে। মনোরঞ্জনবাবু যেন তাড়াতাড়ি অতনুকে নিয়ে সেই পাঁচিলটার কাছ থেকে সরে এসে দোতলায় অতনুর ঘরে বসে বললেন, শুধু তুমি নয় অতনু, এই বাড়িতে এর আগেও অনেকেই পাঁচিলের আশেপাশে কিছু একটা দেখেছে বলেছে, তবে কিন্তু কোনো ক্ষতি হয়নি। আর তাছাড়া তুমি যদি গতকাল সত্যি কিছু দেখেও থাকো তাহলে তো তোমার কোনো ক্ষতি হয়নি, তাই না? অথচ একটা মাস তুমি এখানে থাকতে পারলে আর তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। অতনু সেটাই ভাবছিল। একটা মাস এখানে থাকতে পারলে শুধু যে সমস্যার সমাধান হয় তা নয়, বেশ কিছু টাকা হাতে পাওয়া যাবে, আর সেটা অতনুর খুব দরকার। অন্তত মায়ের চিকিৎসার জন্য টাকাটা তার দরকার। তাই এমন অফারে সে আর না করতে পারল না। মনে মনে ঠিক করল যে তার বন্ধু দেবরাজকে সে ডেকে নেবে এই কয়েকটা দিন এখানে কাটাবার জন্য। যেমন ভাবা তেমন কাজ। মনোরঞ্জন বাবুকে দিয়েই খবরটা পাঠিয়ে দিল অতনু। মনোরঞ্জন বাবু নিজেই বললেন, বন্ধু সঙ্গে থাকলে তোমারও ভালো লাগবে, আর বুঝলে না, একা একা সময় কাটতে চায় না। আমি ব্যবস্থা করে দিচ্ছি। তবে একটা কথা, রাতের বেলা কিন্তু পাঁচিলের ওখানে যেও না, বুঝলে? মনোরঞ্জনবাবু চলে যাওয়ার সময় অতনু কাল রাতে দেখা সেই লোকটার মুখটার কথা ভাবছিল। সাদা ফ্যাকাশে হয়ে আসা একটা মুখ আগুনে পুড়ে কেমন কালচে হয়ে গেছে বলে মনে হচ্ছিল। এরকম অদ্ভুত কম্বিনেশন হয় কি করে? তাছাড়া পাঁচিলের কিছু আছে নাকি? একটা দিন প্রায় ছটফট করে অতনু কাটালো। রান্নাবান্নার ব্যবস্থা, খাওয়ার সমস্ত কিছুই বাড়িতে রয়েছে, কিন্তু রাতের বেলাটা আজও তাকে একা একা এখানে কাটাতে হবে। এ কথাটা ভাবতেই অতনুর কেমন যেন ভয় হচ্ছিল। প্রথমে কিছুক্ষণ মোবাইলটা হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করল। তারপর একটা বিরক্তি ভাব এসে যাওয়ায় মোবাইলটাকে নামিয়ে বিছানার উপর রেখে জলের বোতলটা আনার জন্য সিঁড়ির নিচের দিকে নামতে যাবে, এমন সময় সিঁড়ি বেয়ে একটা বাঁকের কাছে আসতেই অতনু থমকে দাঁড়িয়ে পড়ল। ঠিক সিঁড়ির উপরের দিকে ছাদের ধার বরাবর দেওয়াল বেয়ে যেটা উপরের দিকে উঠে যাচ্ছে, সেটা কি? একটা লোক মনে হচ্ছে না? টিকটিকির মতো দেওয়ালের উপর দিকে উঠে যাচ্ছে। না না না, ও হতে পারে না, আমি ভুল দেখছি। মনোরঞ্জন বাবু ঠিকই বলেছিলেন, আমি বোধহয় একটু বেশি দেখছি। কিন্তু না, চোখের ভুল নয়। অতনু স্পষ্ট দেখতে পেল টিকটিকির মতো উড়তে থাকা লোকটা ঘুরে তাকিয়েছে ওর দিকেই। অন্ধকারে মুখটা ভালোভাবে দেখা যায় না, কিন্তু তবু অতনুর মনে হলো এই মুখটা তার ভালোই চেনা। লোকটা নিচের দিকে নামতে লাগলো। তার সঙ্গে অদ্ভুত একটা বাঁকা হাসি লোকটার গলা থেকে বেরিয়ে আসছে। লোকটা কোনো কথা বলছে না। চারপাশের বাতাসটা হঠাৎ করেই কেমন যেন বদলে গিয়েছে। অতনুর মনে হতে লাগলো বারান্দাটার কাছে মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে অতনুর মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সে চিৎকার করে উঠবে। দেওয়াল থেকে নেমে আসা লোকটার মুখের ভেতর থেকে লাল রঙের জিভটা যেন ঠিক টিকটিকির মতোই লক লক করছিল। জিভটা কতকটা সাপের মতো, মাঝে মাঝে শুরুত করে বাইরে বেরিয়ে আসছে, আবার ঢুকে যাচ্ছে। অতনুর মনে হচ্ছিল চিৎকারটা প্রায় গলার কাছ পর্যন্ত চলে এসেছে। এমন সময় হাতে ধরে থাকা মোবাইলটা হঠাৎ করেই বাজতে আরম্ভ করলো। এই সময় আমার দেবরাজ কেন ফোন করছে?
তাহলে কি মনোরঞ্জনবাবু দেবরাজকে সব কথা বলে দিলেন? আর দেওয়ালের উপরে যে লোকটাকে দেখতে পাচ্ছিলাম, সেই লোকটাই বা কোথায় গেল? ততক্ষণে ফোনটা তুলে নিয়েছে অতনু। অপর প্রান্ত থেকে দেবরাজের ক্লান্ত গলা শোনা গেল। আরে ভাই, কোথায় আছিস? তোর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, আয় আয়। বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস মানে? যে লোকটাকে পাঠিয়েছিলি সেই লোকটা তাড়া দিচ্ছিল। আজকে রাতেই তোর সঙ্গে থাকার কথা বলছিল। যদিও একটু দেরি হয়ে গেছিল, কিন্তু তুই তো জানিস তোর কথায় আমি কখনো না করতে পারিনি। তাই লোকটার সঙ্গে বেরিয়ে এলাম। লোকটা আমায় পৌঁছে দিয়েই মাত্র চলে গেল। বললো তোকে ফোন করে নিতে। ডাকাডাকি করলে নাকি শুনতে পাবি না, উপরে আছিস। সঙ্গে সঙ্গে একতলা দিয়ে নেমে আসা দরজা খুলে বাইরের দিকটা দেখল অতনু। এই তো উঁচু করে ঘিরে থাকা পাঁচিলের ওপারে বাইরের দিকে কে যেন দাঁড়িয়ে রয়েছে। গেটের ওপর দিয়ে সামান্য যেন তাকে দেখা যায়। মনের ভয়টাকে এক মুহূর্তে একপাশে সরিয়ে ফেলে অতনু প্রায় এক দৌড়ে চলে গেল। দরজা খুলে বাইরে দেবরাজকে দেখে তার ধরে প্রাণ ফিরল। মনোরঞ্জনবাবু মিথ্যে বলেননি, সঙ্গে কেউ একজন থাকলে অতনুর ভয়টা কমে যাবে। তাছাড়া দেবরাজ এসব খুব একটা বিশ্বাস করে না, সে সাহসী ছেলে। বিশ্বাস কর, এই কালই ফিরলাম বাঁকুড়া থেকে। ভেবেছিলাম 2 দিন বিশ্রাম নিতে হবে, তোর এইখানেই সেটা না হয় হোক। অতনু নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। দেবরাজকে নিয়ে ভিতরে এসে দরজা বন্ধ করে সে ওপরের দিকে উঠতে উঠতে বলল, ভালোই হয়েছে তুই এসেছিস। এই বাড়িটার ব্যাপারে কিছু শুনেছিলিস আগে? মানে এলাকাটা তো তোরই। দেখ অতনু, আমি না এসব ভূত ভগবানে বিশ্বাসী নই, কিন্তু কাজটা তুই ঠিক করিসনি। বাড়িটা খুব একটা ভালো নয়। সব থেকে বড় কথা, এর আগে এখানে যারা থাকতে এসেছে তারা সবাই কিন্তু এখানে ভয় পেয়েছে। আর প্রত্যেকেই এই বাড়িতে ভয় পাওয়ার সঙ্গে বাড়ির একটা পাঁচিলের কথা বলছে। এর আগে আমি এদিকে আসিনি, তাই ঠিক বলতে পারবো না। অতনুর গলায় যেন একটা কাতর আরতি ঝরে পড়ে। পাঁচিল? কিন্তু মনোরঞ্জনবাবু যে বলল এই বাড়ির পেছনে ওই পাঁচিলটা থেকে একটু দূরে থাকলে কোনো সমস্যা নেই, মানে ঘরে কোনো সমস্যা হবে না। জানি না ঠিক, আমার এসব ব্যাপারে অভিজ্ঞতা একটু কম। তবে তুই যখন আছিস আমার থাকতে আপত্তি নেই। তবে রাতের বেলাটা একটু সাবধানে থাকতে হবে, বুঝলি? বিশেষ করে ওই পাঁচিলের দিকটা থেকে একটু সাবধানে। বলা যায় না, এমন কিছু হয়তো থাকতে পারে যেগুলো আমাদের বিশ্বাসের বাইরে। সঙ্গে করে সিগারেট নিয়ে এসেছিল দেবরাজ। দুজনে 2টো সিগারেট ধরিয়ে দোতলার ব্যালকনির কাছে দাঁড়িয়ে এলোমেলোভাবে কথা বলছিল। বাইরে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া দিচ্ছে। চাঁদের অল্প আলোয় চারপাশটা ভালোই দেখা যাচ্ছে। এখান থেকে পেছনের দিকের পাঁচিলটা ভালো করে দেখা যায় না, অথচ বাকি পাঁচিলগুলো বেশ সুন্দর বলেই মনে হচ্ছিল। অতনুর মনে হচ্ছিল দেবরাজ আসার পরে হয়তো আর কিছু হবে না, বেশ ভালোভাবেই রাতে ঘুমানো যাবে। রাতে দুজনে বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা শব্দ হলো। দেবরাজের ঘুম পাতলা। শব্দটা শুনেই তার ঘুম ভেঙে গিয়েছিল। কি যেন কোথাও হাতুড়ি দিয়ে ইট কিংবা পাথরের উপরে ঠং ঠং করে একটা শব্দ করছে। মনে হচ্ছে ভাঙার চেষ্টা করছে, কিন্তু এক তালে শব্দটা হয়েই চলেছে। আরে এত রাতে উঠছে কি? অতনু, এই অতনু, আরে এই অতনু। অতনু যখন গভীর ঘুমোচ্ছে, দেবরাজ তাকে আর ডাকল না। তার সঙ্গে থাকা মোবাইলটা হাতে তুলে নিয়ে টিপে টিপে প্রথমে ঘরের আলো জ্বালায়। শব্দটা
বাইরে থেকে আসছে। দরজা খুলে বাইরে বেরোতেই হঠাৎ তার মনে হলো বাইরে যেন ঠান্ডা বেড়েছে। একটু আগে যেন এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির ছাঁট ব্যালকনির কাছটায় এসে সেখানেও কেমন যেন জলের ধারার সারি রেখে গেছে। আরে আবার আবার বৃষ্টি হলো কখন? কথাটা ভাবতে ভাবতে দেবরাজ ব্যালকনির কাছে এসে দাঁড়ায়। জলের উপরে পা পড়তে গাটা কেমন যেন শিরশির করে ওঠে। সামনে গেটটা দেখা যায়, মাঝখান থেকে খানিকটা হেঁটে আসার জায়গা। সেদিকে তাকিয়ে ব্যালকনির কাছে রেলিংটায় হাত রেখে দেবরাজ নিচের দিকে দেখতে যাবে, এমন সময় বুঝতে পারে তার ঠিক পেছনে যেন একটা চাপা নিঃশ্বাসের শব্দ। সেই নিঃশ্বাসের ঠান্ডা হাওয়াটা তার ঠিক মাথার পেছনের দিকটা এসে ধাক্কা দিচ্ছে। প্রথমে দেবরাজের মনে হয় এটা অতনু, তবুও পেছনে ঘুরতেই দেখা যায় কেউ নেই। অদ্ভুত, এইমাত্র যেন মনে হলো কেউ একটা আমার পিছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু অতনু ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই। অতনুকে ডাকতে ডাকতে এই অতনু। দেবরাজ ঘরের কাছে এসেছে। এমন সময় দেখতে পেল অতনু ঘরের বিছানায় উঠে বসে রয়েছে। জানালার দিকে তাকিয়ে যেন অবাক হয়ে কিছু দেখছে। দেবরাজ অতনুকে ডাকতে যাবে, তার আগে ঘরের মধ্যে থেকে সেই জানালার দিকে তাকিয়ে অতনু বলে ওঠে, এই ওখানে কি করছিস? চলে আয় ওখান থেকে। ওখানে তুই কি করছিস? চলে আয়। দেবরাজ অবাক হয়ে যায়, উদ্বিগ্ন গলাতেই বলে ওঠে, আরে এই সব কি কথা বলছিস? আমি জানলার ওখানে কোথায়? আমি তো দরজার কাছে দাঁড়িয়ে আছি। এই দেখ, এদিকে তাকিয়ে দেখ। অতনু কিন্তু পিছনের দিকে ঘুরে তাকায় না। জানালার দিকে তাকিয়ে যেন সত্যি সবকিছু দেখতে পাচ্ছে। দেবরাজ আর নিজেকে সামলাতে পারে না, হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ে অতনুর কাঁধটা দুহাতে চেপে ধরে তাকে ধাক্কা দিতে যাবে। এমন সময় বিছানার একপাশে নজর পড়তেই দেবরাজের গোটা শরীর যেন পাথরের মূর্তির মতো হয়ে যায়। তার মনে হয় পেটের ভেতরটা খালি হয়ে গেছে। শক্ত লোহার ডান্ডা দিয়ে কেউ যেন তার মাথার ওপরে সজোরে একটা বাড়ি মেরেছে। কারণ বিছানার একপাশে চাদরটাকে প্রায় গলা পর্যন্ত তুলে দিয়ে যে ঘুমিয়ে রয়েছে সেটা অন্য কেউ নয়, অতনু। এত কিছুতেও তার ঘুম ভাঙেনি। এদিকে যার ঘাড়ের উপরে দেবরাজ হাত রেখেছে, সেই মাথা থেকে যেন একটা অদ্ভুত চাপা গোঙানির শব্দ শোনা যায়। কেউ একজন মজা পেয়ে যেন হাসছে। এমন সময় তার মাথাটা 360 ডিগ্রিতে ঘুরে গেল, আর দেবরাজের মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে সে ছিটকে এলো পিছনের দিকে। না না, কি বিপদ! একটা সাদা মুখ আগুনে পুড়ে ফ্যাকাশে কালচে হয়ে গেছে। এমন একটা মুখ দেবরাজের মুখের সামনে দেখা দিতে ভয় পেয়ে সে পিছনের দিকে ছিটকে আসে, আর সঙ্গে সঙ্গে আর্ত চিৎকার করে ওঠে। সেই চিৎকারের শব্দে অতনুর ঘুম ভেঙে যায়। অতনু ঘুম থেকে উঠে ভ্যাবাচাকা খেয়ে বলে, আরে কি হলো দেবরাজ? অন করছিস কেন? আরে কি হয়েছে বল না আমায়। দেবরাজ কাঁপা কাঁপা গলায় বিছানার দিকে আঙুল দেখিয়ে বলে, একটু আগে, একটু আগে, বিশ্বাস কর, একটু আগে এইখানেই ছিল, এইখানেই ছিল, ঠিক ঠিক তোর মতো দেখতে। উফ, কি কি বিভৎস মুখ! এমন এমন এর আগে আমি আর দেখিনি। দেবরাজের কথা শুনে অতনুর মনে হয় তার হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড়। এই মুখটাই তো সে দেখেছিল পাঁচিলের কাছে।
নিজের ঘরের ভেতর দরজায় সব জায়গায়, তাহলে সত্যি সত্যি আছে, কিছু একটা আছে এখানে। এই জন্যই তো তোকে ডেকেছিলাম এখানে থাকতে, একা একা যাতে ভয় না পাই। তুই বিশ্বাস কর, মনোরঞ্জনবাবু বলেছে যদি 1 মাস আমরা এখানে থাকতে পারি তাহলে আমাদের অনেক টাকা দেবে। সেই টাকা দিয়ে আমার মায়ের অপারেশনটা তো হয়ে যাবে। তুই তুই আমার প্লিজ একটু সাহায্য কর দেবরাজ। তুই আমার সঙ্গে আর কটা দিন থেকে যা। কি পাগলের মতো কথা বলছিস? তুই বুঝতে পারছিস না এইখানে থাকার আর মৃত্যুর সঙ্গে থাকা দুটো একই ব্যাপার? যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যা কিছু একটা হয়ে যেতে পারে। শুধুমাত্র দিনের বেলাতেই আমরা সুরক্ষিত, তাই। দেবরাজের জিম করা চেহারা, বেশ লম্বা চওড়া, ফর্সা, মাথার চুল লম্বা, তার সেই অদ্ভুত শক্ত লম্বাটে মুখটা এখন ভয়ে কেমন যেন ছোট হয়ে গেছে। বিছানার একপাশে বসে দেবরাজ বিছানার চাদরটাকে চেপে ধরে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। ঘরে চারিদিকে তাকিয়ে দেখছে। অতনু কিছু দেখতে পেল না বটে, কিন্তু ঘরের মধ্যে সেই চাপা একটা গুমোট ভাব এখনো রয়েছে। হঠাৎ চারিদিকে তাকাতে অতনু শক্ত গলায় বলল, এই বাড়িতে সত্যি কিছু একটা আছে। তুই না থাকলে আমি এখানে থাকতে পারবো না রে। এই রাতটাই আমাদের কাছে সময় আছে, চল। তুই কি পাগল হয়ে গেলি নাকি? কোথায় যাব এখন? কোথায় যাব তোর সাথে? মনোরঞ্জনবাবু বলেছিল ওই সব কিছু শুরু হয়েছে ওই বাড়ির পাঁচিলটাকে ঘিরে। বাড়ির পাঁচিলটা বড় অদ্ভুত। দিনের বেলা পাঁচিলটাকে আমি স্পর্শ করতে গেলে মনোরঞ্জনবাবু সেটা করতে দেয়নি। কিছু একটা তো আছে ওইখানে। দেবরাজ এই ব্যাপারে ঠিক জানতো না। এই বাড়িটার ব্যাপারে হালকা একটা ধারণা ছিল বটে, তবে পাঁচিল এবং তার মধ্যেকার কোনো কিছু তার জানা নয়। তাই সে বলল, দেখ ভাই, যেখানে ঘরে থেকেও এমন কিছু হচ্ছে সেখানে শুধু শুধু এত রাতে পাঁচিলের কাছে যাওয়াটা কি ঠিক হবে? আমার মনে হয় রাতটা কোনো রকমে কাটিয়ে যদি আমাদের এখান থেকে চলে যাওয়া যায় সেটাই ভালো। ঠিক তখনই ঘরের দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। কেউ একটা খোঁড়া পা টানতে টানতে হেঁটে চলেছে, আর তার সঙ্গে একটা লাঠির ঠুক ঠুক শব্দ। শব্দটা শুনতে পেয়ে অতনু প্রায় চিৎকার করে ওঠে, ওই দেখ আবার এসেছে। কাল রাতে ওই এখানে এসেছিল। ওই লোকটাই, যে সাদা কালো মুখের কথা বলছিস, ওই সে। শব্দটা যেন ব্যালকনির একপাশ থেকে টানতে টানতে ওদের কাছ পর্যন্ত এসে পড়ল। ওরা স্পষ্টভাবে বুঝতে পারছে দরজার ওপাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। বিছানার উপরে বসে দেবরাজ আরো ভয়ে আতঙ্কে পাথরের মতো হয়ে গিয়েছিল। কেউ কিছু বুঝতে পারছে না, মাথাটা যেন কাজ করছে না কারোর। দরজার ওপাশে যে দাঁড়িয়ে রয়েছে সেটা যে মানুষ নয়, সেটা বোঝার জন্য আলাদা করে আর কিছু করতে হয় না। বেশ কিছুক্ষণ এমনভাবেই কেটে গেল। কোথাও কোনো শব্দ নেই। মনে হচ্ছিল যেন অন্তহীন ভয়ের রাজ্যের মধ্যে এসে পড়েছে ওরা। এর শেষ হওয়া দরকার। তাই দেবরাজ কিছু বলে ওঠার আগেই অতনু বিছানা থেকে নেমে দড়াম শব্দ করে দরজাটা হ্যাঁচকা টানে খুলে ফেলার সঙ্গে সঙ্গে দেখতে পেল বাইরে কোথাও কেউ নেই। একটা দীর্ঘশ্বাস অজান্তেই যেন অতনু আর দেবরাজের দুজনের মুখ থেকেই ঠিক তখনই বাইরে বেরিয়ে এলো। পাঁচিলের কাছাকাছি এসে দাঁড়াতেই দেবরাজের মনে হলো অতনুর মুখটা কেমন যেন শক্ত হয়ে রয়েছে। সে আরেকবার বলল, আমার কথাটা একবার ভেবে দেখ। ওই পাঁচিলটায় আর যাই হোক না কেন এমন কিছু একটা আছে যেটা আসলে ভালো নয়। আর তুই পাঁচিলটা কি ভাঙতে চাইছিস? টাকাটা আমার খুব দরকার। এখানে ওই পাঁচিলটা যদি এমনভাবে থেকে থাকে তাহলে এখানে আমি 1 মাস কোনোভাবেই থাকতে পারবো না। তুই না থাকলে, আমার সঙ্গে কেউ না থাকলে একা বাড়িতে আমি পাগল হয়ে যাব। প্রথমে 2 দিন বাদ দিলে 3য় দিনেই যা অবস্থা হয়েছে আমার এই বাড়িতে। কিন্তু ওই পাঁচিলটা ভেঙে কি কোনো লাভ হবে? ওই পাঁচিলটাকে আমি স্পর্শ করতে গিয়েছিলাম, কিন্তু
মনোরঞ্জনবাবু তাতে আমায় আটকেছিলেন। এখন যদি হাতুড়ি দিয়ে পাঁচিলটায় আঘাত করে অন্তত একটা ইঁট আমি ভেঙে ফেলি, তাহলে কিছু একটা তো হবেই। আমি সেটাই চাইছি। চারপাশটা মেঘের অন্ধকারে ঢেকে রয়েছে। ওদের দুজনের মোবাইল দুটো পর্যন্ত পড়ে রয়েছে। একমাত্র দেবরাজের হাতে একটা টর্চ। বাড়ির পিছনের দিকের এই প্রায় 10 হাত মতো জায়গাটা বাকি পাঁচিল থেকে সামান্য নিচু আর মোটা। একটা শক্ত হাতুড়ি কোত্থেকে যেন জোগাড় করেছিল অতন। সেটা নিয়েই এখন পাঁচিলটার কাছে দাঁড়িয়ে রয়েছে। দেবরাজ এদিক ওদিক তাকিয়ে বারবার দেখছিল। মনে হচ্ছে কোথাও কিছু একটা যেন ওদের জন্য অপেক্ষা করছে। দেবরাজের মনের ভেতরের সেই ভয়টা তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। বিছানার উপর দেখা সেই মুখটা যেন তার চোখের সামনে এখনো ভেসে আসছে। কিন্তু পাঁচিলের মধ্যে কি আছে সেই কৌতূহল যেন তাকে এখন জড়িয়ে রেখেছে। হাতুড়িটাকে দুহাতে মাথার উপর তুলে নিয়ে অতনু পাঁচিলের উপরে সেটাকে এনে ফেলল। একবার, দুবার, তিনবার। শব্দটা শুনতে শুনতে দেবরাজের হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মাথায় এসে খেলল। আরে ঘরের মধ্যে বসে ঘুমটা ভাঙার সময় তো সে এমনই একটা হাতুড়ির শব্দ শুনতে পেয়েছিল, তাই না? অতনু একভাবে দেয়ালের ওপরের দিকের একটা ইঁট বরাবর বারবার আঘাত করে চলেছে। দেবরাজ এখন তাকে পেছন থেকে দেখতে পাচ্ছে, সামনে থেকে নয়। দেবরাজের মনের আতঙ্কটা যেন একটু একটু করে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়তে লাগলো। মনে হচ্ছে চোখের সামনে যেটা সে দেখতে পারে সেটা সত্যি নাকি মিথ্যা। হাতুড়ির শব্দটা দূর থেকে আসছে বলে মনে হচ্ছে না। সঙ্গে করে একটা শাবল নিয়ে এসেছিল ওরা। সেটাই ছিল দেবরাজের অন্য হাতে। এবার শাবলটা নিয়ে সে এগিয়ে এসে ইটের কাজ বরাবর শাবলটাকে একটা গর্তের মধ্যে প্রবেশ করাতে যাবে। এমন সময় মনে হলো সেই গর্তের ভেতর থেকে একটা চোখ বেরিয়ে আসছে। শাবলটাকে নিজের হাতে থাকা অবস্থাতেই আতঙ্কে চিৎকার করে উঠল দেবরাজ। আর ঠিক তখনই তার মনে হলো চোখটা স্থির নয়। চোখটা যেন সেখান থেকে একটু একটু করে বাইরের দিকে বেরিয়ে আসছে। দেবরাজের চিৎকার শুনে অতনু তার হাতুড়ি চালানো থামিয়ে দিয়ে এদিকে এগিয়ে এসেছিল। কি হয়েছে? আরে দেবরাজ, কি হয়েছে? কাঁপা কাঁপা হাতে দেবরাজ আঙুল দেখিয়ে দেয় সেই গর্তটার দিকে, যেখান থেকে চোখটা বেরিয়ে এসে তাকে দেখছিল। সেদিকে তাকাতে গিয়ে অতনু প্রথমে কিছুই দেখতে পায় না। দেবরাজের হাত থেকে ছিটকে পড়া টর্চটা অতনু হাতে তুলে নেয়। তারপর সেই টর্চের আলো ফেলে সেই জায়গায় যেখানে সে এতক্ষণ হাতুড়ি চালিয়ে চলেছিল। সে লক্ষ্য করল সেই ভাঙা দেওয়ালের গা বেয়ে রক্তের স্রোত নেমে আসছে। হাতুড়িটাতেও রক্ত লেগেছে। এমনকি কখন যেন অতনুর হাতে এসে লেগেছে তাজা গরম টাটকা রক্ত। আমার হাতে রক্ত এলো কোত্থেকে? আগেই বলেছিলাম, আমার কথা শুনলি না। এই পাঁচিলটার কাছে না এলেই ভালো হতো। ওই দেখ। দেবরাজের চিৎকারটা আতঙ্কের প্রায় শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। কারণ তারা ততক্ষণে দেখতে পাচ্ছে সেই ছোট মতো জায়গায় মোটা পাঁচিলটার ভেতরে দুপাশে দুদিক থেকে বেরিয়ে আসছে কাঠের মতো শুকনো দুটো হাত। সেই দুটো হাতের লম্বা লম্বা নখগুলো যেন ছুরির মতো বেঁকিয়ে উপরের দিকে উঠে এসেছে। তার সাথে বেরিয়ে এসেছে সাদা মতো কালচে একটা মাথা। একটা সাদা নরকঙ্কালকে আগুনে পোড়ালে যেমন কালচে ছোপ ছোপ হয়ে যায়, ঠিক সেই রকম। আর তার মধ্যে
দুটো অন্ধকার কালো চোখ, অদ্ভুত হিংস্র মুখের ভেতর সাপের মতো লাল লকলকে জিভ। মাথাটার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে লাগলো একটা একটা বৃদ্ধ শরীর। তার পরনে ধুতি আর একটা ছেঁড়া পাঞ্জাবি বোধ হয়। বাইরের দিকে বেরিয়ে আসার সময় অদ্ভুতভাবে খিক খিক করে হাসতে শুরু করলো। আতঙ্কে প্রায় আধমরা হয়ে দুজনে ছুটতে লাগলো বাড়ির দিকে। ঘরে ঢুকে সিঁড়িটা বেয়ে উপরের দিকে উঠে নিজের ঘরের ভেতরে ঢুকতে যাবে এমন সময় দেখতে পেল ঘরের জানালার কাছে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে একটু আগে পাঁচিলের কাছে দেখতে পাওয়া সেই বীভৎস মূর্তিটা। অতনু আর পারল না, নিজের হাতে থাকা হাতুড়িটাকে সজোরে ধরে এনে ছুড়ে দিল সেই মূর্তিটার দিকে। কিন্তু আগের মতোই নির্লিপ্তভাবে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি ছুড়ে দিয়ে নিজের ডান হাতে ধরে থাকা লাঠিটার একটা প্রচণ্ড ধাক্কায় হাতুড়িটাকে ফেলে দিল সেই বৃদ্ধ। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে একটা অদ্ভুত অট্টহাসি করে উঠতেই দেবরাজের হাত থেকে টর্চটা মাটিতে ছিটকে পড়ল। মূর্তিটা লাঠি ঠুকঠুক করতে করতে প্রায় খোঁড়া হয়ে আসা পাটাকে টানতে টানতে ওদের দিকে এগোতেই ওরা বুঝতে পারল ঘরের দরজাটা কখন যেন দম শব্দ করে বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই অতনুর একটা আশ্চর্য ব্যাপার মনে হলো। তার মনে হলো কোত্থেকে যেন তার চারপাশে কতগুলো উঁচু উঁচু ইঁট এসে জড়ো হয়েছে, আর সেই ইঁটের সামান্য একটা ফাঁক থেকে সে দেখতে পাচ্ছে ওই সাদা আর কালো মতো অদ্ভুত বীভৎস মূর্তিটাকে। অথচ তারা কিন্তু চিৎকার করতে পারল না। তার মনে হলো একটা অদ্ভুত দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গেছে তারা। না না, কোনো সমস্যা হবে না। এই যে আরে দেখো না, দেখো এই রইল বাড়ি, দোতলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা সব কিছু। এইখানে সব পাবে, কোথাও যেতে হবে না। জল থেকে শুরু করে সব আছে। কিন্তু এত বড় একটা বাড়ি, তাও বিনামূল্যে? না মানে ব্যাপারটা কি বলুন তো, ঠিক বুঝলাম না। আরে আর বলো না, এর আগেও এই অতনু নামের একজন বাড়িটায় থাকতে দিয়েছিলাম, কিন্তু 2-3 দিন যেতে না যেতেই তাদের আর কোথাও দেখা পাওয়া যায় না। এমনকি ওই অতনুর সঙ্গে দেখা করতে তার কোনো একটা বন্ধু দেবরাজ বলে কেউ এসেছিল, তারও কোনো খবর নেই। টাকাটা আমার সত্যিই খুব দরকার। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, তবে 1 মাস হয়ে গেলে টাকাটা যেন আমি পাই, তবেই কিন্তু কন্ট্রাক্ট সাইন করব। তুমি যদি কন্ট্রাক্ট সাইন টাইন করে তারপরে চলে যাও, পরে গিয়ে কোনো সমস্যা হয়, তারপরে। দিগন্ত হাঁটা লাগালো। ব্যাগপত্র নিয়ে সে আজই আসবে, বিকেলের মধ্যেই। 1 মাস কাটাতে পারলেই হয়ে যাবে। টাকাটা তার খুবই দরকার। অকারণে তার নামে পুলিশ কেসটা হওয়ার পর থেকে পুলিশের চক্করে তাকে অনেক ঘুরতে হচ্ছে। 10,000 টাকা পুলিশের টেবিলের উপরে গিয়ে ফেলতে পারলে আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু পাঁচিলটার কথা বলছিল মনোরঞ্জন বাবু। মনোরঞ্জন ঘরের ভিতরে তখন কি সমস্ত দেখবার জন্য গিয়েছেন। দিগন্ত পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলো পাঁচিলটার দিকে। বাড়ির পেছনে 10 হাত মতো জায়গাটা নিয়ে একটা পুরনো পাঁচিল। নতুন পাঁচিলের সঙ্গে একেবারে বেমানান। কেন জানি এই পাঁচিলটাকে তবুও সেখানে রেখে দিয়েছে। দিগন্তর মনে হতে লাগলো পাঁচিলের ছোট্ট ছোট্ট ফাঁকগুলোর ভিতরে কিছু একটা আছে। এমন সময় পেছন থেকে মনোরঞ্জন বাবুর গলা পাওয়া গেল। খবরদার দিগন্ত, ওই পাঁচিলের গায়ে হাত দেবে না, আর যাই করো না কেন ওই পাঁচিলের কাছে যেও না, বুঝলে? দিগন্ত চলে এলো। একটু এগিয়ে আসলে সে দেখতে পারত
যে দেওয়ালের ফাঁকের ভেতর থেকে একটা নয় দুজোড়া চোখ উঁকি দিচ্ছে। দুটো মৃতদেহই একদম তাজা। শুধু মনোরঞ্জনবাবু খেয়াল করলেন আর একটা ব্যাপার, নতুন পাঁচিলের সঙ্গে সেই পুরনো পাঁচিলের অংশটা এখন আর 10 হাত নয়, সেটা প্রায় 12 হাত হয়ে গেছে।